ক্যাপাসিটরের কনস্ট্রাকশনের সময় আমরা দেখেছিলাম যে কোনো একটা চার্জড কন্ডাক্টরের সামনে যদি কোনো আনচার্জ আর্থ কন্ডাক্টরকে যদি রাখা হয় তাহলে সিস্টেমের পোটেনশিয়াল ডিক্রিজ করার জন্য সিস্টেমের ক্যাপাসিটেন্স কিন্তু ইনক্রিজ করে, আর এই সিস্টেমটাকেই আমরা ক্যাপাসিটর বলি। এখন ক্যাপাসিটর যে তৈরি করব তার জন্য আমার দুটো কন্ডাক্টর দরকার। এখন কন্ডাক্টরের শেপ কীরকম হবে? কন্ডাক্টরের শেপ তো প্লেট হতে পারে, কন্ডাক্টরের শেপ তো স্ফেরিক্যাল হতে পারে, কন্ডাক্টরের শেপ তো সিলিন্ড্রিক্যাল হতে পারে। তাহলে কন্ডাক্টরের শেপ কীরকম হবে তার উপর ভিত্তি করে আমরা ক্যাপাসিটরকে মূলত তিন ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্যারালাল প্লেট ক্যাপাসিটর, একটা হচ্ছে স্ফেরিক্যাল ক্যাপাসিটর, আর একটা হচ্ছে সিলিন্ড্রিক্যাল ক্যাপাসিটর। দেখো, উচ্চ মাধ্যমিক পয়েন্ট অফ ভিউ থেকে শুধুমাত্র প্যারালাল প্লেট ক্যাপাসিটর তোমাদের সিলেবাসের মধ্যে রয়েছে, কিন্তু নিট জেইর কথা যদি মাথায় রাখা হয় তাহলে তোমাদেরকে প্যারালাল প্লেট ক্যাপাসিটরের সঙ্গে স্ফেরিক্যাল ক্যাপাসিটর আর সিলিন্ড্রিক্যাল ক্যাপাসিটরটাও কিন্তু ভালোভাবে করতে হবে। স্ফেরিক্যাল ক্যাপাসিটরটাও ভালো রকমভাবে ইম্পর্টেন্ট, আর শুধুমাত্র সিলিন্ড্রিক্যাল ক্যাপাসিটরের সূত্রগুলো জানলেই মোটামুটি তোমাদের কাজ হয়ে যাবে। কিন্তু আমরা তো এখনও সেই তিনটা ক্যাপাসিটর সম্পর্কে এখনও ডিসকাশন করিনি। তো আজকের ভিডিওতে আমরা শুধুমাত্র প্যারালাল প্লেট ক্যাপাসিটর নিয়ে ডিসকাস করব। সেখানে প্যারালাল প্লেট ক্যাপাসিটরের যাবতীয় যত রকমের অঙ্ক আছে, যে সমস্ত এক্সপ্রেশনগুলো তোমাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট, একের ওপর এক আমরা সব কিন্তু ডিসকাশন করব। তো চলো আজকের ভিডিওটা শুরু করছি। তো ছবিতে দেখতে পাচ্ছ এটা একটা প্যারালাল প্লেট ক্যাপাসিটর, ঠিক আছে। এর একটা পাতের সঙ্গে কোনো ব্যাটারির সোর্সকে যুক্ত করা হয়েছে, আর একটা পাতের সঙ্গে আমি গ্রাউন্ড অর্থাৎ আর্থের কানেকশন আমি করে দিয়েছি। স্বাভাবিক, এখন ব্যাটারির সঙ্গে যদি যুক্ত থাকে তাহলে এই প্লেটে প্লাস কিউ চার্জ তৈরি হবে। ধরে নিচ্ছি এই প্লেটে প্লাস কিউ চার্জ রয়েছে আর এই প্লেটে মাইনাস কিউ চার্জ রয়েছে। এখন এইগুলো তো বেসিক্যালি একটা পাত, আর এটা হচ্ছে ক্যাপাসিটরের সিম্বল। তো যদি এটা পাত হয়ে থাকে তাহলে আমি ধরে নিচ্ছি এই ক্যাপাসিটরের যে প্লেটগুলো রয়েছে এই প্লেটের এরিয়া অফ প্লেট ইজ ইকুয়াল টু হচ্ছে এ, সেপারেশন বিটুইন প্লেট সেপারেশন ইজ ইকুয়াল টু হচ্ছে ডি, আর সারফেস চার্জ ডেন্সিটি সিগমা ইজ ইকুয়াল টু হচ্ছে কিউ বাই এ, ঠিক আছে। এখন এইখানে প্লাস চার্জ থাকার জন্য ধরে নিচ্ছি এর সারফেস চার্জ ডেন্সিটি হচ্ছে সিগমা, অবশ্যই প্লাস সিগমা হবে, আর এর সারফেস চার্জ ডেন্সিটি হচ্ছে মাইনাস সিগমা। এখন এইখানে প্লাস চার্জ থাকার জন্য এই ক্যাপাসিটরের দুটো প্লেটের মাঝখানে পি পয়েন্ট নিয়েছি, প্লাস মানে এই প্লেটে প্লাস চার্জ থাকার জন্য যে পি পয়েন্টে পজিটিভ চার্জের জন্য যে ইলেকট্রিক ফিল্ড কাজ করবে সেটা অবশ্যই ঠেলবে। আবার এইখানে নেগেটিভ চার্জ থাকার জন্য পি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড সেম ডাইরেকশানে আকর্ষণ করবে। আর আমরা জানি কোনো একটা প্লেটের জন্য প্লেটের কাছাকাছি কোনো বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড ই এর এক্সপ্রেশন কত হয়? ই এর এক্সপ্রেশন হয় সিগমা বাই 2ε0, অবশ্যই এন ক্যাপ মানে কি? এই পাতের সঙ্গে পারপেন্ডিকুলার ডাইরেকশানে। এখন ই প্লাসের মান আমি যদি মানটা বের করতে চাই, আর ই মাইনাসের মান এর মানটা সেম হবে, আর এরা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড তৈরি করবে যার মানটা সিগমা বাই 2ε0 হবে, ঠিক আছে। দেখো, আমি চাইলে কিন্তু এটা ই মাইনাসের জন্য মাইনাস সিগমা বাই 2ε0 করতেই পারতাম। মাইনাস সাইনটা কি রিপ্রেজেন্ট করছে? মাইনাস চার্জের জন্য পি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডটা অ্যাট্রাকটিভ মানে টানবে, আর এটা ঠেলবে। মাইনাস শুধুমাত্র ডাইরেকশনকে প্রকাশ করবে। তাহলে যেহেতু দুটো ইলেকট্রিক ফিল্ড সেম ডাইরেকশনে কাজ করছে, তাহলে নেট ইলেকট্রিক ফিল্ড ই ইজ ইকুয়াল টু কত হবে? 2e প্লাস, বা বলতে পারো 2e মাইনাস, ইজ ইকুয়াল টু বলতে পারো সিগমা বাই ε0, ঠিক আছে। এখন যেহেতু ইলেকট্রিক ফিল্ড কনস্ট্যান্ট, এখন ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে পোটেনশিয়াল ডিফারেন্সের একটা সম্পর্ক আমরা পড়েছিলাম যে ই ইজ ইকুয়াল টু ডিভি ডিএক্স পড়েছিলাম, ঠিক আছে। বা তুমি যদি ইলেকট্রিক ফিল্ড যদি কনস্ট্যান্ট হয় তাহলে ভি ইজ ইকুয়াল টু ই ইন্টু ডি হবে। দেখো,
যদি ই ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট হয়, যদি ই ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট হয়, তাহলে ভি ইজ ইকুয়াল টু আমি করতে পারি ই ইন্টু ডি। আর যদি ই কনস্ট্যান্ট না হয় তাহলে ডিভি বাই ডিএক্স ইজ ইকুয়াল টু ই হয়। অবশ্যই মাইনাস হয়, মাইনাস আবার বলছি ডাইরেকশনকে প্রকাশ করে। আমার ডাইরেকশন নিয়ে এখন কোনো মতলব নেই, আমাকে শুধু মানটা বের করতে হবে। তাই জন্য মাইনাস কেন হচ্ছে কি হচ্ছে সেখানে যাচ্ছি না। আর যারা ভালো করে পোটেনশিয়াল পড়েছো তারা খুব ভালোভাবে জানবে যে মাইনাস কখন হয় প্লাস কখন হয়। যাই হোক, তো মাইনাস প্লাসটা এখন গুরুত্ব নয়। তো আমাকে পোটেনশিয়াল ডিফারেন্স ভি বের করতে হবে। অবশ্যই এর মানে এটাকে আর্থের সাথে কানেক্ট করা রয়েছে, আমি যদি এর পোটেনশিয়াল বের করতে পারি তাহলেই গল্প শেষ, অসুবিধা নেই। বা তুমি এভাবেও বের করতে পারো যে কোনো একটা ইউনিট পজিটিভ চার্জকে এইখান থেকে এইখানে নিয়ে যেতে যে পরিমাণ ওয়ার্ক ডান করতে হবে সেটাই তো তোমার পোটেনশিয়াল ডিফারেন্স। তাহলে ভি ইজ ইকুয়াল টু ই ইন্টু ডি যদি বসাই, ই এর মান কত হচ্ছে সিগমা বাই এপসাইলন জিরো, আর ডি এর মানটা অ্যাজ ইউজুয়াল ডি থাকলো। এখন সিগমার মান কত হবে, কিউ বাই এ হবে। তাহলে কিউ বাই এ এপসাইলন জিরো ইন্টু ডি। এখন ক্যাপাসিটরের ক্যাপাসিট্যান্স সি ইজ ইকুয়াল টু কত হবে, ক্যাপাসিটরের ক্যাপাসিট্যান্স সি ইজ ইকুয়াল টু হবে কিউ বাই ভি, আর কিউ বাই ভি এর ভ্যালু হবে এ এপসাইলন জিরো বাই ডি। ঠিক আছে, তাহলে এইটাই হচ্ছে প্যারালাল প্লেটের যে ক্যাপাসিট্যান্স বেরোবে তার এক্সপ্রেশন। এক্সপ্রেশন দেখে বুঝতে পারছি যে প্যারালাল প্লেটের মানে প্যারালাল প্লেট ক্যাপাসিটরের যে ক্যাপাসিট্যান্স, সেই ক্যাপাসিট্যান্স সি এর সঙ্গে এরিয়া অফ প্লেটের সমানুপাতিক সম্পর্ক। এই যে ক্যাপাসিটর তার ক্যাপাসিট্যান্স সি এর সঙ্গে এদের এই প্লেটের মধ্যে যে সেপারেশন ডি রয়েছে, এটা তো বেসিক্যালি ডি। যত বেশি সেপারেশন করব, দেখো ডিটার নিচে রয়েছে, ডি এর মান যত বেশি হবে সি এর মান তত কমবে। তাহলে সি এর সঙ্গে ডি এর কি সম্পর্ক, ব্যস্তানুপাতিক সম্পর্ক। ঠিক আছে, তাহলে এইটা একটা সূত্র হলো, এইটা একটা সূত্র হলো। দেখো এটা কিন্তু মেন সূত্র, তোমাকে এই সূত্রটা কিন্তু বেসিক্যালি মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, কি করে হলো এইটা তো বেশি মানে সহজ, এটা এত সহজ যে পরীক্ষাতে আসে না, এতটাই সহজ এটা যে পরীক্ষাতে আসে না মোটামুটি। ঠিক আছে, এবারে এপসাইলন জিরো রয়েছে এখানে, এপসাইলন জিরো হচ্ছে শূন্য মাধ্যমের তড়িৎভিদ্যতা। এখানে তো ধরে নিয়েছি এখানে শূন্য মাধ্যম রয়েছে, আর আমি তোমাদেরকে এটা থিওরিটিক্যালি বুঝিয়েছি যে প্লেট দুটোর মাঝখানে যদি আমি এয়ার না রেখে বা যদি ভ্যাকিউম না রেখে যদি কোনো মিডিয়াম রাখি যার ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট যদি কে হয়, তাহলে এর ক্যাপাসিটেন্সটা ইনক্রিজ করে যায়। কত টাইম ইনক্রিজ করে, কে টাইম ইনক্রিজ করে যায়। তুমি এইখানে বসিয়ে দেখো না, যদি এটা শূন্য মাধ্যম না হয়, যদি অন্য কোনো মাধ্যম হতো, তাহলে সি ইজ ইকুয়াল টু এপসাইলন এ বাই ডি হতো। ঠিক আছে, তো এপসাইলনকে আমরা কি লিখতে পারি, এপসাইলনকে লিখতে পারি কে ইন্টু এপসাইলন জিরো ইন্টু এ বাই ডি হবে। ঠিক আছে, এবারে লক্ষ্য করে দেখো, এটাকে যদি আমি সি জিরো ধরি, সি জিরো মানে প্লেট দুটোর মধ্যবর্তী স্থানে যদি বায়ু মাধ্যম থাকতো তাহলে ক্যাপাসিটেন্সকে আমি সি জিরো ধরছি। যদি প্লেট দুটোর মধ্যবর্তী স্থানে যদি বায়ু মাধ্যম না থেকে যদি অন্য কোনো একটা মাধ্যম থাকতো যার যার ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট কে, তাহলে সেই ক্ষেত্রে ক্যাপাসিটেন্স যদি সি হয় তাহলে সি ইজ ইকুয়াল টু লিখতে পারি কে এপসাইলন জিরো এ বাই ডি। আর এপসাইলন জিরো এ বাই ডি মানে হচ্ছে সি জিরো, তাহলে সি ইজ ইকুয়াল টু কে ইন্টু সি জিরো। তাহলে এইখান থেকে বুঝতে পারলাম যে এই প্লেট দুটোর মাঝখানে যদি কোনো একটা মিডিয়াম দিয়ে রিপ্লেস করি, আর যদি সেই মিডিয়ামের ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট যদি কে হয়, তাহলে এই ক্যাপাসিটরের যে ক্যাপাসিট্যান্স হবে সেটা কিন্তু কে টাইম ইনক্রিজ করবে। এখান থেকে তুমি এটাও বলতে পারো যে সি এর সঙ্গে এপসাইলনের কিন্তু সমানুপাতিক সম্পর্ক। তুমি এপসাইলন বলতে পারো বা ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট বলতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তো চলো নোট ডাউন করো। দেখো ছবিটা কিন্তু এবারে সেম রেখেছি, একই ছবি। এবারে আমরা আলাদা জিনিস বের করব। লক্ষ্য করে দেখো মাঝের স্থানে, দেখো এইখানে পজিটিভ চার্জ রয়েছে, এইখানে নেগেটিভ চার্জ রয়েছে। প্লেটে চার্জ থাকার জন্য মাঝখানে রিজিয়নে ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে। এবারে লক্ষ্য করে দেখো এই যে প্লেটটা রয়েছে এর মধ্যে যে মাইনাস কিউ চার্জ রয়েছে, মাইনাস কিউ চার্জ থাকার জন্য এর মধ্যে যে সারফেস চার্জ ডেনসিটি মাইনাস সিগমা লিখেছি। এখন এই যে প্লেটটা, এই প্লেটটা অবস্থিত রয়েছে এর ইলেকট্রিক ফিল্ডে। ধরে নাও এই প্লেটটা এখন নেই, তাহলে এই প্লেটটা যদি না থাকে তাহলে এই যে জায়গাটাতে রয়েছে, এই প্লেটটা যে জায়গাতে রয়েছে সেই জায়গাতে এইখানে পজিটিভ চার্জ থাকার জন্য একটা ইলেকট্রিক ফিল্ড কাজ করবে, স্বাভাবিক ইলেকট্রিক ফিল্ড কাজ করবে। এখন এই প্লেটটা এমন একটা জায়গাতে রয়েছে
যে জায়গাতে এইখানে পজিটিভ চার্জ থাকার জন্য একটা ইলেকট্রিক ফিল্ড এক্সিস্ট করছে। এখন ইলেকট্রিক ফিল্ডে যদি চার্জ থাকে তাহলে ইলেকট্রিক ফিল্ডে চার্জ থাকার জন্য সেটা একটা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স এক্সপিরিয়েন্স করবে। এখন সেই ফোর্সটা কত এক্সপিরিয়েন্স করবে সেটা ক্যালকুলেট করব। আমরা জানি যে ফোর্স এফ ইজ ইকুয়াল টু কিউ ইন্টু ইলেকট্রিক ফিল্ড ই হয়। এখন কিউ মানে কোন কিউ? যে চার্জের উপরে ফোর্সটা বের করতে চাইছি সেই চার্জটাকে আমি এখানে কিউ দিয়ে রিপ্রেজেন্ট করব। অবশ্যই চার্জটা তো নেগেটিভ রয়েছে, তাহলে এখানে আমার নেগেটিভ লেখা উচিত। আবার এই জায়গাতে যে ইলেকট্রিক ফিল্ড রয়েছে সেটা তো এর জন্য রয়েছে, মানে আমরা যে এফ ইজ ইকুয়াল টু কিউ ইন্টু ই বলি, সেখানে কিউটাকে লিখি যে চার্জের উপরে আমি ফোর্সটা ক্যালকুলেট করতে চাইছি। আর ই মানে কোনটাকে লিখি? ই মানে লিখি যে এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডের মানটা কত। তাহলে এই চার্জটা বা এই প্লেটটা যে ফিল্ডে প্রেজেন্ট রয়েছে সেটা কার জন্য রয়েছে? সেটা এর জন্য রয়েছে। এখন ই কত ইলেকট্রিক ফিল্ড তৈরি করছে, তাহলে এটাকে আমি ই প্লাস লিখতে পারি। এখন দেখো আমি মাইনাসটা এখানে বসাতেই পারতাম, এই জায়গাতে মাইনাসটা বসাতেই পারতাম। মাইনাস কি রিপ্রেজেন্ট করছে? মাইনাস রিপ্রেজেন্ট করছে ইলেকট্রিক ফিল্ডের অপোজিট ডাইরেকশনে ফোর্স কাজ করছে। আর যেহেতু আমি এখন ডাইরেকশন বের করতে ইন্টারেস্টেড নই, তাহলে আমি প্লাস মাইনাস নিয়ে মাথা ঘামাচ্ছি না, ঠিক আছে? আমাকে শুধু ফোর্সের মান বের করতে হবে। তাহলে এফ ইজ ইকুয়াল টু কিউ। এখন শুধুমাত্র এই প্লেটটা যে ইলেকট্রিক ফিল্ড তৈরি করছে তার মানটা একটু আগেই বের করলাম। ই প্লাস ইজ ইকুয়াল টু কত হবে? সিগমা বাই 2 এপসাইলন 0 হবে। তাহলে এখানে লিখতে পারি সিগমা বাই 2 এপসাইলন 0, ঠিক আছে? তো এক কাজ করা যাক, আমি কিউটাকে সিগমা বাই এ লিখে দিই। কিউ ইজ ইকুয়াল টু সিগমা স্কোয়ার, বা সিগমা লিখবো, সরি কিউটাকে সিগমাই লিখতে পারি, তো কিউকে সিগমাই লিখতে পারি। তো এখানে ক্যাপিটাল কিউ আছে, আমি এখানে স্মল কিউ লিখেছি। চলো যাতে করে তোমাদের কনফিউশন না হয়, আমি এটাকে ক্যাপিটাল কিউই লিখছি। কিউ 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 এর জায়গায় লিখতে পারি সিগমা ইন্টু এ, ঠিক আছে? তাহলে সিগমা এ যদি লিখি তাহলে সিগমা ইন্টু সিগমা, সিগমা স্কোয়ার, একটা এ গুণ হয়ে থাকবে বাই 2 এপসাইলন 0, ঠিক আছে? এবারে ফোর্সের মান তো পেয়ে গেলাম। এখন ফোর্স পার ইউনিট এরিয়া যদি বের করি, যদি আমি ফোর্স পার ইউনিট এরিয়া বের করি, আমরা জানি ফোর্স পার ইউনিট এরিয়াকে প্রেসার বলে। আর যেহেতু এই প্রেসারটা আসছে ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ডের জন্য, তাই জন্য এই প্রেসারটাকে আমরা বলবো ইলেকট্রোস্ট্যাটিক প্রেসার। এই প্রেসারটাকে আমরা বলবো ইলেকট্রোস্ট্যাটিক প্রেসার। আর ইলেকট্রোস্ট্যাটিক প্রেসারের ভ্যালু কত হচ্ছে? সিগমা স্কোয়ার বাই 2 এপসাইলন 0। তো এটা কিন্তু খেয়াল রাখবে, ঠিক আছে? নোট ডাউন করো। আমরা দেখেছিলাম যে কোনো একটা কন্ডাক্টরকে যদি আমি চার্জ দিই তাহলে চার্জ দেওয়ার জন্য আমাকে ওয়ার্ক করতে হয়, আর যে পরিমাণ ওয়ার্ক আমি করছি সেই পরিমাণ ওয়ার্ক এই চার্জড কন্ডাক্টরের মধ্যে একটা এনার্জি হিসাবে স্টোর থাকে, যেটাকে আমরা ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি বলি, আর যার মানটা কত হয় হাফ অফ সিভি স্কোয়ার, যেখানে সিটা হচ্ছে ওই কন্ডাক্টরের ক্যাপাসিটেন্স। তাহলে স্বাভাবিক ক্যাপাসিটারের তো একটা এনার্জি থাকবে, স্বাভাবিক ক্যাপাসিটারের একটা এনার্জি থাকবে, যে এনার্জির মানটা হবে হাফ অফ সিভি স্কোয়ার। তাহলে প্যারালাল প্লেট ক্যাপাসিটরের ক্ষেত্রে এখন এনার্জির এক্সপ্রেশনটা কত হবে সেটা দেখো। তো আমরা জানি আমি এনার্জিকে ক্যাপিটাল ইউ দিয়ে রিপ্রেজেন্ট করছি। এনার্জি ইউ ইজ ইকুয়াল টু হবে হাফ সি ইন্টু ভি স্কোয়ার। এখন সি এর মান কত দাঁড়াবে? সি এর মান দাঁড়াবে এপসাইলন 0 এ বাই ডি দাঁড়াচ্ছে। এপসাইলন 0 এ বাই ডি। ভি এর মান কত দাঁড়াবে? আমরা এইমাত্র করলাম যে এই দুটো প্লেটের মধ্যে যে পোটেনশিয়াল ডিফারেন্স ভি হবে, সেই ভি ইজ ইকুয়াল টু ই ইন্টু ডি হবে। তাহলে ভি স্কোয়ারের জায়গায় লিখতে পারি আমি ই স্কোয়ার ইন্টু ডি স্কোয়ার। তাহলে পরিষ্কার দেখতে পাচ্ছ একটা ডি কেটে যাবে।
তাহলে ইউ এর যে এক্সপ্রেশন পাবো আমি, ইউ ইজ ইকুয়াল টু আসছে হাফ এপসাইলন জিরো স্কোয়ার ইন্টু এ ইন্টু ডি। এখন এরিয়া অফ ক্রস সেকশন ইন্টু ডিস্টেন্স ইজ ইকুয়াল টু এই যে প্লেটের মধ্যবর্তী স্থানের আয়তন, এই দুটো প্লেটের মধ্যবর্তী স্থানের আয়তন ইজ ইকুয়াল টু কত হবে, এরিয়া অফ ক্রস সেকশন ইন্টু সেপারেশন। তাহলে এটাকে ভলিউম আমি লিখতে পারি। তাহলে ইউ ইজ ইকুয়াল টু দাঁড়াচ্ছে হাফ অফ এপসাইলন জিরো স্কোয়ার ইন্টু ভলিউম। তাহলে এইখান থেকে পাচ্ছি যে এনার্জি পার ইউনিট ভলিউম ইজ ইকুয়াল টু স্মল ইউ ইজ ইকুয়াল টু হাফ এপসাইলন জিরো স্কোয়ার হচ্ছে। এবারে আমি যে এখানে ফোর্স পার ইউনিট এরিয়ার যে এক্সপ্রেশন পেয়েছি, এখানে আমি যে ফোর্স পার ইউনিট এরিয়ার যে এক্সপ্রেশন পেয়েছি, এফ বাই এ ইজ ইকুয়াল টু হচ্ছে সিগমা স্কোয়ার বাই 2 এপসাইলন জিরো। এখন আমি যদি সিগমার মান যদি বসাই, যদি আমি এখান থেকে সিগমার মান যদি বসাই, আমি জানি যে ইলেকট্রিক ফিল্ড ইজ ইকুয়াল টু সিগমা নেট ইলেকট্রিক ফিল্ড। এখানে যে নেট ইলেকট্রিক ফিল্ড হচ্ছে, সেই নেট ইলেকট্রিক ফিল্ড ইজ ইকুয়াল টু কত হয়, নেট ইলেকট্রিক ফিল্ড ইজ ইকুয়াল টু সিগমা বাই এপসাইলন জিরো হয়, স্বাভাবিক। তাহলে সিগমার মান কত হবে, সিগমার মান হবে ই ইন্টু এপসাইলন জিরো। তাহলে এখানে লিখতে পারি ই স্কোয়ার এপসাইলন জিরো স্কোয়ার বাই 2 ইন্টু এপসাইলন জিরো। তাহলে ইলেকট্রোস্ট্যাটিক প্রেসার পি ইজ ইকুয়াল টু এফ বাই এ ইজ ইকুয়াল টু হাফ, একটা এপসাইলন জিরো কেটে যাবে, তাহলে এপসাইলন জিরো ইন্টু ই স্কোয়ার। তাহলে লক্ষ্য করে দেখো যে ইলেকট্রোস্ট্যাটিক প্রেসারের যে এক্সপ্রেশন, এখানে কিন্তু এনার্জি পার ইউনিট ভলিউমের সেম এক্সপ্রেশন। এটা হচ্ছে টোটাল এনার্জি। দাঁড়াও, এই যে এক্সপ্রেশনটা হচ্ছে, এটা হচ্ছে টোটাল এনার্জি অফ প্যারালাল প্লেট ক্যাপাসিটর। ঠিক আছে, আমি বলতে চাইছি যে ইলেকট্রোস্ট্যাটিক প্রেসারের যা এক্সপ্রেশন, ইলেকট্রোস্ট্যাটিক প্রেসারের যা এক্সপ্রেশন, এনার্জি পার ইউনিট ভলিউমের সেম এক্সপ্রেশন, এনার্জি পার ইউনিট ভলিউমের সেম এক্সপ্রেশন, এটাকে আমি স্মল ইউ দিয়ে প্রকাশ করি। তো এই জিনিসটা তোমাদেরকে কিন্তু মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, সহজ জিনিস, একদম বেসিক জিনিস, নতুনত্বের কিচ্ছু নেই, এইগুলোও সব জানা। তো ওই যে বললাম আগের জিনিসগুলো, আগের যে বেসিক জিনিসগুলো, আগের বেসিক জিনিস বলতে ইলেকট্রিক ফিল্ড, পোটেনশিয়াল, এই জায়গাগুলো যাদের ভালো করে ক্লিয়ার থাকবে তাদের এখন বুঝতে কিন্তু কোনো রকমের কোনো অসুবিধা হবে না। নোট ডাউন করো। দেখো ছবিতে কিন্তু আমি তেমন কিছু পরিবর্তন করিনি, শুধু প্লেটের শেপটাকে একটু চেঞ্জ করেছি। আগে প্লেটকে একটা দাগ দিয়ে এঁকেছিলাম, এখন প্লেটটাকে একটু প্লেটের শেপ দেওয়ার চেষ্টা করেছি। আর এতক্ষণ পর্যন্ত প্লেট দুটোর মধ্যবর্তী স্থানে বায়ু মাধ্যম ছিল। বায়ু মাধ্যমের ক্ষেত্রে ক্যাপাসিট্যান্স সি ইজ ইকুয়াল টু আমরা দেখেছিলাম, সি ইজ ইকুয়াল টু হচ্ছে এপসাইলন জিরো এ বাই ডি। আর যদি পাত দুটোর মধ্যবর্তী স্থানে বা প্লেট দুটোর মধ্যবর্তী স্থানে যদি আমি কোনো মিডিয়াম যদি রেখে দিই, আর ওই মিডিয়ামের ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট যদি কে হয়, তাহলে তার ক্ষেত্রে ক্যাপাসিট্যান্স সি ইজ ইকুয়াল টু কে ইন্টু সি জিরো হচ্ছিল। আর তাহলে আলটিমেট যে ভ্যালু দাঁড়াচ্ছিল সেটা হচ্ছে কে ইন্টু এপসাইলন জিরো ইন্টু এ বাই ডি, এটা হচ্ছিল। এখন ব্যাপার হচ্ছে যদি মধ্যবর্তী স্থানে কোনো একটা মিডিয়াম না রেখে যদি মাল্টিপল মিডিয়াম রেখে দেওয়া হয়, ঠিক আছে, ধরে নাও না এটা হচ্ছে এই যে ডিস্টেন্স সেটা হচ্ছে D1, এই ডিস্টেন্সটা হচ্ছে D1 আর এই ডিস্টেন্সটা হচ্ছে তোমার D2। এই যে মিডিয়াম, এই মিডিয়ামটাকে একটু আমি ডিজাইন করছি আর কি, ডিজাইন করতে চাইছিলাম না, আমি চাইছিলাম না ছবিটা খারাপ হয়ে যাক, কিন্তু তোমাদের বোঝানোর জন্য এটুকু করলাম। চলো ঠিক আছে, এই যে স্ল্যাবটা রয়েছে বা এই যে ডাইইলেকট্রিক স্ল্যাব রয়েছে, এর ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট আমি ধরে নিচ্ছি K1। আমি বুঝতে পারছি না তোমরা বুঝতে পারছো কি না, তো ঠিক আছে চলো আমি এঁকে দিলাম, মোটামুটি K1 লিখে দিয়েছি। আর দাঁড়াও, K1, আর এই যে ডাইইলেকট্রিক স্ল্যাব এর ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট হচ্ছে K2।
তাহলে এই যে মিক্সড টাইপের একটা মিডিয়াম রাখা আছে, তাহলে এখন এই যে প্যারালাল প্লেট ক্যাপাসিটর রয়েছে এর ক্যাপাসিটেন্সের এক্সপ্রেশনটা কীরকম হবে সেটা আমরা আলোচনা করব। দেখো আমরা জানি যে এই প্লেটগুলো মাঝখানে যে ইলেকট্রিক ফিল্ড তৈরি করে সেটা ইউনিফর্ম ইন নেচার হয়। আমরা দেখেছিলাম সিগমা বাই 2ε0, আর নেট ইলেকট্রিক ফিল্ড মানে প্রত্যেকটা প্লেট সিগমা বাই 2ε0 ইলেকট্রিক ফিল্ড তৈরি করছিল, আর নেট ইলেকট্রিক ফিল্ড সিগমা বাই ε0 হচ্ছিল। দেখো সেইখানে ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড ছিল কেন? কারণ মিডিয়ামটা সেম ছিল, কিন্তু এখানে তো মিডিয়ামটা সেম নেই। এখানে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট K1 রয়েছে, এখানে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট K2 রয়েছে। তাহলে এই মিডিয়ামে যে ইলেকট্রিক ফিল্ডের এক্সপ্রেশন হবে আর এই মিডিয়ামে যে ইলেকট্রিক ফিল্ডের এক্সপ্রেশন হবে সেটা কিন্তু সেম হবে না। তাহলে লিখতে হবে যে মিডিয়ামের তোমরা একটু ভদ্র ভাষায় লিখতে পারো যে K1 ও K2 মানে মাধ্যম দুটিতে ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্রের যে মান সেটা যদি E1 ও E2 হয়, তাহলে E1 ইজ ইকুয়াল টু কত হবে? যেখানে E ইজ ইকুয়াল টু সিগমা বাই ε0 লিখছিলে, সেখানে এখন E1 ইজ ইকুয়াল টু সিগমা বাই ε1 লিখবে, আর E2 ইজ ইকুয়াল টু সিগমা বাই ε2 লিখবে। ε1 কে লিখতে পারো সিগমা বাই K1 ইন্টু ε0, এটাকে লিখতে পারো সিগমা বাই K2 ইন্টু ε0। এখন আমাকে যদি প্লেট দুটোর মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স যদি বের করতে হয়, তাহলে V ইজ ইকুয়াল টু আগে E ইন্টু D করছিলাম, এখন E1 D1 প্লাস E2 D2 করবো। ঠিক আছে, এখন E1 এর মান যদি বসাও, দেখো না এখানে সিগমা বাই ε0 টার্মটা কিন্তু কনস্ট্যান্ট রয়েছে, তাহলে আমি চুপচাপ সিগমা বাই ε0 কমন নিয়ে নেব, আর দেখতে পাচ্ছি D1 বাই K1 আসবে, D1 বাই K1 প্লাস D2 বাই K2 আসবে। আচ্ছা এক কাজ করি না, সিগমাটাকে Q বাই A লিখে দিই, সিগমাটাকে সিগমা না লিখে একদম Q বাই A লিখে দিচ্ছি, Q বাই K1 ইন্টু A ε0, Q বাই K2 ইন্টু A ইন্টু ε0। এটাকে Q লিখলাম, এটাকে A লিখলাম। A ε0। তাহলে এখন আমরা জানি যে ক্যাপাসিটেন্স C ইজ ইকুয়াল টু Q বাই V হবে। এখন Q বাই V এর যে মান সেটা দাঁড়াবে A ε0 বা ε0 এ তুমি ε0 এতে অভ্যস্ত, তো ε0 A ডিভাইডেড বাই D1 বাই K1 প্লাস D2 বাই K2। ঠিক আছে, এভাবে লিখতেই পারো। এখন আমি দুটো মিডিয়াম দেখিয়েছি, যদি এরকম অনেক মিডিয়াম থাকতো তাহলে D1 বাই K1 প্লাস D2 বাই K2 প্লাস D3 বাই K3 এরকম হতে থাকতো। তাহলে ইন জেনারেল এক্সপ্রেশন যেটা দাঁড়াবে সেটা হচ্ছে C ইজ ইকুয়াল টু ε0 A সামেশন ওভার DI বাই KI, মানে এখানে D1 প্লাস D1 বাই K1 D2 বাই K প্লাস D2 বাই K2 প্লাস D3 বাই K3, এটাকে আমি সামেশন আকারে লিখলাম, সামেশনটা হবে I এর উপরে। ঠিক আছে, তো এই এক্সপ্রেশন তোমাদেরকে কিন্তু খেয়াল রাখতে হবে, খেয়াল রাখার কিছু নেই, তোমাদেরকে এক কথায় মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, কনসেপ্টটা দেখো না, আবার নতুনত্ব কনসেপ্টে তো সেরকম কিছু নেই, একেবারেই সহজ কনসেপ্ট। আর নতুন তো সব জিনিস জানা, শুধু ক্যাপাসিটর টার্মটা নতুন শুনছো, আর ক্যাপাসিটরও বোঝানো হয়ে গেছে। দেখো প্যারালাল প্লেট ক্যাপাসিটর উচ্চ মাধ্যমিকের জন্য এখানেই শেষ, একটু মডিফাই করতে হবে শুধু, মডিফাই করে আমি দেখাচ্ছি, দাঁড়াও আগে নোট ডাউন করে দেখাচ্ছি। দেখো আগের প্রমাণকেই কিন্তু মডিফাই করে তোমাদেরকে ডাইরেক্ট একটা কোয়েশ্চেন দিয়ে দিতে পারে, এখানে কিন্তু K1 K2 কোনো গল্প নেই। ঠিক আছে, এই দুটো প্লেটের মধ্যবর্তী স্থানে আগে বায়ু মাধ্যম ছিল একটা, এখন কি করেছে একটা T থিকনেসের, এই থিকনেসটা হচ্ছে T, এখন T থিকনেস আর এই স্ল্যাবের যে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, এই ডাইইলেকট্রিক কনস্ট্যান্টের ভ্যালু হচ্ছে তোমার কে, এই ডাইইলেকট্রিক কনস্ট্যান্টের ভ্যালু হচ্ছে কে। তোমাকে বলবে যে এখন ক্যাপাসিটেন্স C ইজ ইকুয়াল টু কত হবে। এখন লক্ষ্য করে দেখো যে কে ডাইইলেকট্রিক রয়েছে সেটা কত লেন্থ জুড়ে রয়েছে,
টি লেন্থ জুড়ে রয়েছে, তাহলে d1 ইজ ইকুয়াল টু তুমি টি বসাচ্ছ। এখন k1 ইজ ইকুয়াল টু তুমি কে বসাচ্ছ, k1 ইজ ইকুয়াল টু তুমি কে বসাচ্ছ। সিমিলারলি এই ডাইইলেকট্রিক মিডিয়ামটা বাদ দিলে এয়ার মিডিয়াম কতটা লেন্থ জুড়ে রয়েছে, টোটাল ডিস্টেন্স যদি ডি হয় তার মধ্যে টি যদি এই মিডিয়ামটা একা নিয়ে নেয় তাহলে বাকি কতটা লেন্থ পড়ে থাকলো, ডি মাইনাস টি। তাহলে d2 ইজ ইকুয়াল টু এখানে ডি মাইনাস টি হবে। k2 ইজ ইকুয়াল টু, যেহেতু বাকিটা বায়ু মাধ্যম রয়েছে তাহলে k2 ইজ ইকুয়াল টু 1 হবে। এবারে নেট যে সিস্টেমের ক্যাপাসিটেন্স দাঁড়াবে সেখানে তুমি এই ভ্যালিউগুলো যদি এটাতে পুট করে দাও তাহলে তুমি ক্যাপাসিটেন্স সি এর এক্সপ্রেশন পেয়ে যাবে। এখন এক্সপ্রেশনটা কত হবে সেটা আমি বলছি না। তো এটা এক ধরনের অঙ্ক। তোমাকে এরকম না দিয়ে তোমাকে বলে দিতে পারে যে এটা হচ্ছে একটা কন্ডাক্টর, ডি থিকনেসের একটা কন্ডাক্টরকে রেখে দেওয়া হয়েছে, এটা হয়ে গেল তোমার কন্ডাক্টর। এটা হচ্ছে একটা কন্ডাক্টর। এখন কন্ডাক্টরের ক্ষেত্রে কে ইজ ইকুয়াল টু কত হয়, কে ইজ ইকুয়াল টু ইনফিনিটি হয়, প্রমাণ করে দেখিয়েছি। এর আগের যে ইলেকট্রিক ফিল্ড চার্জেস অ্যান্ড ফিল্ডের যে প্লেলিস্ট আছে আমার চ্যানেলে যাবে, দিয়ে প্লেলিস্ট সেকশনে যাবে, ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড ইলেকট্রিক চার্জেস অ্যান্ড ফিল্ডের যে প্লেলিস্ট পাবে একদম লাস্ট ভিডিওতে দেখবে প্লেট প্রবলেম রয়েছে। সেই প্লেট প্রবলেমের একটা অঙ্কতে আমি প্রমাণ করে দেখিয়েছি যে কন্ডাক্টরের ক্ষেত্রে কে ইজ ইকুয়াল টু ইনফিনিটি হয়, যাতে করে এই প্রশ্নটা মাথায় না আসে যে কে ইজ ইকুয়াল টু ইনফিনিটি কেন হয় কন্ডাক্টরের ক্ষেত্রে। তাই জন্য আবার বলছি, তুমি প্লেলিস্টে যাবে, চ্যানেলের প্লেলিস্টে যাবে, প্লেলিস্টে গিয়ে চার্জেস অ্যান্ড ফিল্ড, ইলেকট্রিক চার্জেস অ্যান্ড ফিল্ড প্লেলিস্টটা বের করবে। লাস্টের ভিডিওতে দেখবে প্লেট প্রবলেম বলে একটা ভিডিও রয়েছে, সেই ভিডিওতে আমি অঙ্কটা করিয়ে দেখিয়েছি। ওই দেখবে এই কি বলে ওই পোলারাইজেশন চার্জ ডেন্সিটি সিগমা পি ইজ ইকুয়াল টু ওই প্রমাণটাতে আমি করিয়ে দেখিয়েছি যে কে ইজ ইকুয়াল টু ইনফিনিটি হয়। যদি খুঁজে না পাও চিন্তা করো না, ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকেও দেখতে পারো। তো যাই হোক, কন্ডাক্টরের ক্ষেত্রে কে ইজ ইকুয়াল টু ইনফিনিটি হয়, এটা তোমাকে খেয়াল রাখতে হবে। তাহলে তুমি কি করবে, এখানে k1 ইজ ইকুয়াল টু কে না বসিয়ে এইখানে তুমি ইনফিনিটি বসাবে, এইখানে তুমি ইনফিনিটি বসাবে। যখন তুমি ইনফিনিটি বসাচ্ছ তখন টি বাই ইনফিনিটি ইজ ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে, এটা 0 হয়ে যাচ্ছে। তাহলে এখানে কত পড়ে থাকছে, ডি মাইনাস টি পড়ে থাকছে, ডি মাইনাস টি আর k2 ইজ ইকুয়াল টু 1 পড়ে থাকছে। তাহলে রেজাল্টেন্ট ক্যাপাসিটেন্স কত হবে, মানে ক্যাপাসিটেন্সের মান কত হবে তুমি নিজেই বের করতে পারবে। এবারে আমার যে বলার বক্তব্য সেটা হচ্ছে, এতটা পর্যন্ত প্যারালাল প্লেট ক্যাপাসিটর থেকে যেটা পড়লাম সেটা ছিল উচ্চ মাধ্যমিকের জন্য ইম্পর্টেন্ট। এতটা পর্যন্ত করলেই কিন্তু উচ্চ মাধ্যমিকের জন্য যে জিনিসগুলো প্যারালাল প্লেট ক্যাপাসিটর থেকে দরকার, প্যারালাল প্লেট ক্যাপাসিটর থেকে উচ্চ মাধ্যমিকের পয়েন্ট অফ ভিউ থেকে যে জিনিসগুলো দরকার সেটা কিন্তু এইখান পর্যন্ত কভার হয়ে যাচ্ছে। আশা করছি এর বাইরে কিন্তু উচ্চ মাধ্যমিকে আসবে না। এবারে এটা যে উচ্চ মাধ্যমিকে আছে তার মানে কি এটা নিট জেইতে নেই? হ্যাঁ, অবশ্যই নিট জেইতে রয়েছে, কিন্তু নিট জেইর জন্য ভালোভাবে যদি প্রিপারেশন করতে হয় তাহলে প্যারালাল প্লেট ক্যাপাসিটর কিন্তু এখানে শেষ নয়, আরও রয়েছে। তো এরপর থেকে যেটা পড়াবো, এখন যেটা পড়াবো সেটা কিন্তু শুধুমাত্র নিট আর জেই অ্যাসপিরেন্টদের জন্য, আগেই বলে দিচ্ছি নিট আর জেই অ্যাসপিরেন্টদের জন্য। যারা শুধুমাত্র উচ্চ মাধ্যমিক অ্যাসপিরেন্ট তারা কিন্তু এখানে ভিডিওটা এন্ড করে দিতে পারো, কোনো অসুবিধা নেই। আর যারা উচ্চ মাধ্যমিক অ্যাসপিরেন্ট কিন্তু ইন্টারেস্টেড ফিজিক্সটা বুঝতে, তারা কিন্তু দেখতেই পারো। আবার বলছি, কঠিন নয়, একদমই কঠিন নয়, এগুলো কিন্তু সহজ করতে। মানে যদি ইন্টারেস্ট লেগে যায় তাহলে তো কিছু বলারই নেই। আমি বলছি বিশাল ইন্টারেস্টিং, যার বেসিক্স ক্লিয়ার রয়েছে তারা কিন্তু এর পরেরটা ইজিলি করতে পারবে, ভয়ে কাটাতে হবে, ঠিক আছে। আর যারা নির্জেই অ্যাসপিরেন্ট তাদেরকে তো দেখতেই হবে। তো ঠিক আছে, আপাতত নোট ডাউন করো, বলছি তারপরে। দেখো, এখন আমরা এই সিস্টেমের ক্যাপাসিটেন্স বের করব। ক্যাপাসিটেন্স বের করা তো একটু আগেই শিখলাম, তাহলে এটা এখন আবার আলাদা করে কেন বললাম যে এটা জেই নিটের জন্য ইম্পর্টেন্ট। দেখো, আমরা ক্যাপাসিটেন্সই বের করব। আমি যে ক্যাপাসিটেন্সটা এখন বের করব সেটা কিন্তু আগের রেজাল্টের সঙ্গে একদম ইকুয়ালি হবে, কিন্তু করার অ্যাপ্রোচটা আলাদা হবে। আর যেহেতু আমি একই অঙ্ক দিয়ে অঙ্কটা করাচ্ছি, মানে আগের অঙ্ক আর এই অঙ্কটা যেহেতু সেম, কিন্তু এই অ্যাপ্রোচটা যদি জানা থাকে তাহলে পরবর্তীকালে যে কমপ্লিকেটেড অঙ্কগুলো করব সেটা এই অ্যাপ্রোচের সাহায্যে করতে কিন্তু সুবিধা হবে। উচ্চ মাধ্যমিকে যেহেতু কঠিন অঙ্কগুলো আসে না, তাই জন্য এই অ্যাপ্রোচটা উচ্চ মাধ্যমিকের জন্য না জানলেও চলবে, ঠিক আছে। তো এই অ্যাপ্রোচটাকে বলা হচ্ছে এই যে প্লেট সেপারেশন ডিভিশন, ঠিক আছে। এই যে প্লেট সেপারেশনটা কত আছে, প্লেট সেপারেশনটা হচ্ছে ডি আছে।
এখন আমি ডাইইলেকট্রিকগুলো কেমন করে বসালাম যাতে করে প্লেট সেপারেশন ডিটা দুভাগে ডিভাইড হয়ে যাচ্ছে, একটা হচ্ছে D1 এ, একটা হচ্ছে D2 তে। প্লেট সেপারেশন ডিভিশন, প্লেট দুটোর মধ্যে যে সেপারেশন ডি ছিল, স্ল্যাবগুলো কেমন করে বসিয়েছি যাতে করে প্লেট সেপারেশন ডিটা দুভাগে ডিভাইড হচ্ছে D1 এ আর D2 তে। এখন লক্ষ্য করে দেখো এই যে পার্টটা রয়েছে, এই পার্টে যে মিডিয়াম রয়েছে সেই মিডিয়ামের ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট হচ্ছে K1, আর এই যে পার্টটা রয়েছে এই পার্টে যে মিডিয়াম রয়েছে সেই পার্টের ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট হচ্ছে K2। ঠিক আছে, তাহলে এই পার্টের জন্য ক্যাপাসিটেন্স আলাদা হবে, এই পার্টের জন্য ক্যাপাসিটেন্স আলাদা হবে। তো এই প্রত্যেকটা যে পার্ট রয়েছে এই প্রত্যেকটা পার্টের যে ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটেন্স হবে সেটা কত হবে, ধরে নিচ্ছি এর C1 হবে, এর C2 হবে। তাহলে C1 ইজ ইকুয়াল টু যে মান দাঁড়াবে, C1 ইজ ইকুয়াল টু দাঁড়াচ্ছে K1 এপসাইলন 0 A বাই, এখন তো D হবে না, ডিস্টেন্স তো D1 রয়েছে, তাহলে D1। C2 ইজ ইকুয়াল টু দাঁড়াবে K2 এপসাইলন 0 A বাই D2। আমি ধরে নিচ্ছি এই পয়েন্টটা হচ্ছে A পয়েন্ট আর এই পয়েন্টটা হচ্ছে B পয়েন্ট, আর A পয়েন্ট আর B পয়েন্টের মধ্যে ভোল্টেজ ডিফারেন্স বা পোটেনশিয়াল ডিফারেন্স VA মাইনাস VB ইজ ইকুয়াল টু V। এখন তুমি বলবে যে স্যার আমরা তো জানি যে একটা প্লেটকে গ্রাউন্ড করতে হয়, তাহলে ধরে নেবে VB ইজ ইকুয়াল টু 0 আর A প্লেটে তুমি V ভোল্টেজ অ্যাপ্লাই করেছো, করতেই পারো। যদি B পয়েন্টটা গ্রাউন্ড করা হতো, যদি B পয়েন্টটা যদি গ্রাউন্ড করা হতো তাহলে সেই ক্ষেত্রে VB ইজ ইকুয়াল টু 0 হতো, সেই ক্ষেত্রে VB ইজ ইকুয়াল টু 0 হতো, আর A পয়েন্টকে তোমার V ভোল্টে চার্জ করা হতো। যাই হোক, সেটা এখন আমার আলোচনার বিষয় নয়। আমি ধরে নিয়েছি A পয়েন্ট আর B পয়েন্টের মধ্যে যে ভোল্টেজ ডিফারেন্স বা পোটেনশিয়াল ডিফারেন্স সেটা কিন্তু V হবে। ঠিক আছে, এখন এইখানে যদি টোটাল ভোল্টেজ V থাকে তাহলে এই ভোল্টেজটাও দেখো না দুভাগে ভাগ হয়েছে, একটা হচ্ছে V1 আর একটা হচ্ছে V2। V1টা হচ্ছে এই ক্যাপাসিটরের অ্যাক্রস ভোল্টেজ ডিফারেন্স আর V2টা হচ্ছে এই ক্যাপাসিটরের অ্যাক্রস ভোল্টেজ ডিফারেন্স। ঠিক আছে, এই ক্যাপাসিটরের অ্যাক্রস ভোল্টেজ ডিফারেন্স, দাঁড়াও, এই ক্যাপাসিটরের অ্যাক্রস ভোল্টেজ ডিফারেন্স। আর আমি দেখতে পাচ্ছি যে এখানে ভিটা দুটো ভাগে ভাগ হয়েছে, V ইজ ইকুয়াল টু V1 প্লাস V2। আর আমরা জানি যে সিরিজ কম্বিনেশনেই একমাত্র V ইজ ইকুয়াল টু V1 প্লাস V2 হয়। তাহলে আমি কি এটা বলতে পারি না যে এটা হচ্ছে দুটো ক্যাপাসিটরের সিরিজ কম্বিনেশন? বলতেই পারি যে এই যে C1 ক্যাপাসিটর, এই যে C2 ক্যাপাসিটর, এই C1 C2টা একে অপরের সঙ্গে সিরিজে কানেক্ট রয়েছে। আর সিরিজ কানেকশনের ক্ষেত্রে 1/C ইজ ইকুয়াল টু 1/C1 প্লাস 1/C2 হয়, হয়তো। তাহলে C, এখন দেখো যদি এর মাঝখানে, আচ্ছা আমি তোমাদেরকে আগে এক্সপ্রেশনটা বের করে দেখাই। ঠিক আছে, তাহলে 1/C ইজ ইকুয়াল টু C1 এর জায়গায় কত বসবে, K1 এপসাইলন 0 A বাই D1, এটা হবে D2 K2 এপসাইলন 0 A। তো আমি এখান থেকে এপসাইলন 0 A যদি কমন নিয়ে নিই, 1/এপসাইলন 0 A এখানে আসছে D1 বাই K1 প্লাস D2 বাই K2। তাহলে আমি C লিখতে পারি, C ইজ ইকুয়াল টু এপসাইলন 0 A ডিভাইডেড বাই D1 বাই K1 প্লাস D2 বাই K2 লিখতে পারি। তো এবার দেখো এই যে রেজাল্ট পেলাম সেটা কিন্তু আগের রেজাল্টের সঙ্গে মানটা সেম হচ্ছে, কিন্তু এইখানে আমি কি কনসেপ্ট ইউজ করলাম, এইখানে আমি সিরিজ কম্বিনেশনের কনসেপ্ট ইউজ করলাম। যদি সিরিজ কম্বিনেশন না হতো তাহলে নিশ্চয়ই আমার রেজাল্টটা ম্যাচ করতো না। যেহেতু রেজাল্ট ম্যাচ করেছে তাহলে আমার এই যে ধরে নেওয়ার পদ্ধতি, সেই ধরে নেওয়ার পদ্ধতিটা ঠিক রয়েছে। ঠিক আছে, এবারে এটা তো বুঝতে পারলে এটা সিরিজ কম্বিনেশনের কনসেপ্ট মেনে হচ্ছে। ঠিক আছে, এবারে নেক্সট যেটা বুঝতে হবে, নেক্সট যে প্রশ্নটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট সেই প্রশ্নটা হচ্ছে, আচ্ছা এক সেকেন্ড দাঁড়াও, এবারে আমি যদি D1 ইজ ইকুয়াল টু D2 করে দিই, সাপোজ করো আমি D1 ইজ ইকুয়াল টু D2 যদি করে দিই আর D1 ইজ ইকুয়াল টু D2 ইজ ইকুয়াল টু যদি আমি
d/2 যদি করে দিই, ঠিক আছে, তাহলে আমার রেজাল্ট কত আসবে? তাহলে আমার রেজাল্ট c ইজ ইকুয়াল টু আসবে ε0 a, যেহেতু এটা d/2 হচ্ছে, d1 ইজ ইকুয়াল টু d/2, d2 ইজ ইকুয়াল টু d/2, তাহলে আমি এখান থেকে d/2 যদি কমন নিই তাহলে এটা আসবে 1/k1 প্লাস 1/k2 আসবে তো? ঠিক আছে, আসুক। তাহলে c ইজ ইকুয়াল টু যেটা দাঁড়াবে সেটা হচ্ছে 2k1 k2 বাই k1 প্লাস k2 ইন্টু ε0 a বাই d দাঁড়াবে। এখন আমি এটাকে সাজিয়ে লিখতে পারি c ইজ ইকুয়াল টু k ইকুইভ্যালেন্ট ইন্টু ε0 a বাই d, মানে তো c0, মানে যদি মাঝখানে যদি বায়ু মাধ্যম থাকতো তাহলে এই ক্যাপাসিটরের যে ক্যাপাসিটেন্স হতো সেটা c0 হতো। এবারে এইখান থেকে একটা রেজাল্ট তোমাদেরকে খেয়াল রাখতে হবে, মানে মুখস্থ রাখতে বলছি না, খেয়াল রাখতে বলছি। ব্যাপারটা হচ্ছে যদি কে, আচ্ছা এক সেকেন্ড, তোমাকে আগে বুঝতে হবে এই যে কে ইকুইভ্যালেন্ট মানেটা কি। কে ইকুইভ্যালেন্ট মানেটা কি? আমরা ধরে নিয়েছি d1 ইজ ইকুয়াল টু d2 ইজ ইকুয়াল টু d/2, মানে এই থিকনেসগুলো কিন্তু সেম হবে। যদি থিকনেসগুলো সেম হতো তাহলে ক্যাপাসিটেন্সের ভ্যালু এটা দাঁড়াতো। আমি চাইছি যে এই যে ক্যাপাসিটেন্সের যে ভ্যালুটা পেলাম সেই ক্যাপাসিটেন্সের ইকুয়াল ভ্যালু আমি পেতে হবে। এই যে ক্যাপাসিটেন্সের ভ্যালুটা পেলাম সেই ক্যাপাসিটেন্সের ইকুয়াল ভ্যালু যদি পেতে হয় তাহলে ভেতরের মিডিয়ামটাকে যদি আমাকে একটা সিঙ্গেল মিডিয়াম দিয়ে রিপ্লেস করতে হয়, এখন তো সিঙ্গেল মিডিয়াম নেই, এখন দুটো মিডিয়াম রয়েছে, তাহলে যদি ভেতরের মিডিয়ামটাকে সিঙ্গেল মিডিয়াম দিয়ে রিপ্লেস করব, যেই মিডিয়ামের ক্যাপাসিটেন্স, যে মিডিয়ামের ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট যদি কে ইকুইভ্যালেন্ট হয়, আর কে ইকুইভ্যালেন্টের মানটা এমন হবে যাতে করে এখন যে ক্যাপাসিটেন্স হচ্ছে আর তখন যে ক্যাপাসিটেন্স হবে সেই ক্যাপাসিটেন্সটা যদি ইকুয়াল হয় তাহলে কে ইকুইভ্যালেন্টের ভ্যালু কত হবে, তখন সেটাই হচ্ছে কে ইকুইভ্যালেন্ট। বুঝতে পারছো? তাহলে কে ইকুইভ্যালেন্টের ভ্যালু দাঁড়াচ্ছে 2k1 k2 বাই k1 প্লাস k2। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল কে ইকুইভ্যালেন্টের ভ্যালু। ডাইরেক্ট প্রশ্ন চলে আসে। কীরকম প্রশ্ন আসে? তোমাকে এইখানে দুটো প্লেট এঁকে দেবে, তোমাকে এইখানে দুটো প্লেট এঁকে দেবে, দিয়ে মাঝখানে একটা কে ডাইইলেকট্রিক স্ল্যাব, মানে কে ডাইইলেকট্রিক কনস্ট্যান্টের একটা ডাইইলেকট্রিক স্ল্যাব রেখে দেবে, আর এইখানের মাঝখানে বায়ু মাধ্যম থাকবে। তোমাকে বের করতে বলবে যে কে ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু কত, তখন তুমি কে ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু এই মানটা লিখবে। ঠিক আছে, তো এই যে আমরা এখন কি করলাম, মানে প্লেট সেপারেশন ডিভিশন করলাম, প্লেটের মধ্যে যে সেপারেশন সেটাকে ডিভিশন করলাম, সেই ডিভিশনটাকে আমরা ওভারঅল এক্সপ্লেন করলাম। এটা নোট ডাউন করো, দিয়ে এইখানে যে কি পয়েন্টগুলো তোমাদেরকে খেয়াল রাখতে হবে সেটা বলছি। তাহলে আমরা দেখলাম প্লেট সেপারেশন ডিভিশনে কি হচ্ছে, এখানে সেপারেশনটা দুটো ভাগে ডিভাইড হচ্ছে, ডি ইজ ইকুয়াল টু d1 প্লাস d2 হচ্ছে। এখানে দেখলাম যে ভোল্টেজটা দুভাগে বিভক্ত হচ্ছে, ভোল্টেজ দুভাগে ডিভাইড হচ্ছে, ভি ইজ ইকুয়াল টু v1 প্লাস v2 হচ্ছে। আর যদি ভোল্টেজ ডিভাইড হয়, ভোল্টেজ ডিভাইড একমাত্র সিরিজ কম্বিনেশনে হয়, তাই জন্য যেখানে সেপারেশনটা ডিভাইড হবে তখন সেই কম্বিনেশন সিরিজ কম্বিনেশনের মতো অ্যাক্ট করবে। এবারে আমরা করব প্লেট এরিয়া ডিভিশন, মানে এইখানে কিন্তু প্লেটের যে এরিয়া সেটা কিন্তু ডিভাইড হয়ে যাবে। ধরে নাও এই যে ডাইইলেকট্রিক স্ল্যাব নিয়েছি এর এরিয়াটা হচ্ছে A1, আর এই যে ডাইইলেকট্রিক স্ল্যাব নিয়েছি এর এরিয়াটা হচ্ছে A2। ঠিক আছে, এই যে স্ল্যাবটা এর ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট হচ্ছে K1,
এর ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট হচ্ছে K1 আর এর ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট হচ্ছে K2। আগে কি হয়েছিল যে প্লেট দুটোর মধ্যে যে সেপারেশন ছিল সেই সেপারেশনটা দুভাগে ডিভাইড হয়েছিল, D = D1 + D2 হয়েছিল, কিন্তু এখানে কি আছে প্লেটের যে এরিয়া আছে সেই এরিয়াটা দুভাগে ডিভাইড হয়েছে A1 আর A2 তে। তাহলে এখানে আমি লিখতে পারি যে A = A1 + A2। সিমিলারলি A = A1 + A2। সিমিলারলি এই যে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট বা এই যে মিডিয়াম, এই মিডিয়াম থাকার জন্য শুধুমাত্র এই পোর্শনের যে ক্যাপাসিটেন্স হবে সেটা C1 = K1 * A1, আচ্ছা K1 * ε0 * A/D হবে, কারণ প্রত্যেকটা স্ল্যাবের ডিস্টেন্সটা হচ্ছে D করে। C2 হবে K2 * ε0 * A/D। লক্ষ্য করে দেখো, যদি A পয়েন্ট আর B পয়েন্টের মধ্যে ভোল্টেজ ডিফারেন্স বা পোটেনশিয়াল ডিফারেন্স V হয়, A পয়েন্ট আর B পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স যদি V হয়, তাহলে লক্ষ্য করে দেখো C1 যে ক্যাপাসিটর তার অ্যাক্রসে ভোল্টেজও কিন্তু V, আর C2 যে ক্যাপাসিটর তার অ্যাক্রসেও ভোল্টেজ V। তার মানে দুটো ক্যাপাসিটরের অ্যাক্রসে ভোল্টেজ বলতে পারো বা পোটেনশিয়াল বলতে পারো সেটা সেম আছে। আর আমরা জানি যে পোটেনশিয়াল যদি সেম থাকে তাহলে সেটা প্যারালাল কম্বিনেশন হয়। যেহেতু V = কনস্ট্যান্ট, তাহলে আমি এটাকে প্যারালাল কম্বিনেশন হিসেবে ট্রিট করতে পারি। তাহলে আমি এটাকে প্যারালাল কম্বিনেশন হিসেবে ট্রিট করতে পারি অবশ্যই। আর প্যারালাল কম্বিনেশনে C = C1 + C2 হয়। তো আমি যদি এখন কমন নেওয়ার ব্যাপারগুলো যদি করি তাহলে ε0 A/D তো কমন যাচ্ছে, তাহলে এইখানে হয়ে যাচ্ছে K1 + K2। এখন আমি যদি ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স যদি বের করতে চাই তাহলে C = K1 + K2। আচ্ছা এক সেকেন্ড, আমি একটা ছোট্ট ভুল করেছি। এর এরিয়া তো A হবে না, এর এরিয়া তো A1 আছে, তাহলে এখানে A1 হবে আর এখানে A2 হবে। তাহলে এখান থেকে A কমনই যাবে না, এটা হয়ে যাবে K1 A1 + K2 A2, এটা হবে। ঠিক আছে, এখন স্পেশাল কেসে যদি A1 = A2 যদি A/2 হয়, A1 = A2 যদি A/2 হয়, তাহলে C = ε0 D। এখানে A1 = A/2 আর A2 = A/2, তাহলে এখান থেকে A তো কমন যাবে, তাহলে এইখানে লিখতে পারি K1/2 + K2/2। তাহলে এটাকে একবারে লেখা যেতে পারে K1 + K2/2 লেখা যেতে পারে। তো এক কাজ করি, C = এত ইন্টু ε0 A/D করি, তাহলে এটাকে লিখতে পারি C = K ইকুইভ্যালেন্ট ইন্টু C0, কারণ এই তো ভ্যালু C0 ε0 A/D। এটা যদি পুরোটাই যদি বায়ু মাধ্যম থাকতো তাহলে এর যে ক্যাপাসিটেন্স হতো সেটা ε0 A/D হতো। আর K ইকুইভ্যালেন্ট মানেটা কি সেটা তোমাদেরকে আমি এখনই বোঝালাম। তাহলে যদি এরকম প্যারালাল কম্বিনেশন যদি হয় বা যদি এরকম যদি প্লেট এরিয়া ডিভিশন যদি হয়, তাহলে আমরা কিন্তু এটাকে প্যারালাল কম্বিনেশন হিসেবে ট্রিট করতে পারি। এখানেও কিভাবে ব্যাপারগুলো কি হলো সেটা আমি বিস্তারিত আলোচনা করলাম। এবারে কি পয়েন্টগুলো বলছি তার আগে নোট ডাউন করো।
এরিয়া ডিভিশনে কি হচ্ছে, টোটাল এরিয়া এটা দুভাগে ডিভাইড হচ্ছে, এ ইজ ইকুয়াল টু A1 প্লাস A2 হচ্ছে। এখানে দেখলাম যে যে এই যে কম্বিনেশন দুটো ক্যাপাসিটার, যে এই দুটো কম্বিনেশনে যে আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটেন্স পাচ্ছি, সেই দুটো ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটেন্সে কি দেখলাম যে ভোল্টেজ ভি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট হচ্ছিল, C1এও ভি কনস্ট্যান্ট হচ্ছিল, C2তেও ভি কনস্ট্যান্ট হচ্ছিল। আর আমরা জানি যদি ভি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট হয় তাহলে সেটা প্যারালাল কম্বিনেশনের মতো বিহেভ করে। তাই জন্য যখন এরিয়াটা বিভক্ত হবে, যখন প্লেট এরিয়া ডিভিশন হবে, তখন সেটা কিন্তু প্যারালাল কম্বিনেশনের মতো করে বিহেভ করবে। দেখো এখানে 4টে প্লেট আঁকা আছে, প্রত্যেকটা প্লেটের এরিয়া কিন্তু A, আর প্রত্যেকটা প্লেটের মধ্যে ডিস্টেন্স কিন্তু D। ঠিক আছে, প্রত্যেকটা প্লেট কিন্তু আইডেন্টিক্যাল, প্রত্যেকটা প্লেটের এরিয়া A, আর প্রত্যেকটা প্লেটের মধ্যে সেপারেশন হচ্ছে D। দেখো এখানে কিছু প্লেটকে একে দেখানো আছে, এই প্রত্যেকটা প্লেট কিন্তু আইডেন্টিক্যাল প্লেট, প্রত্যেকটা প্লেটের এরিয়া কিন্তু A, আর তাদের মধ্যে সেপারেশন কিন্তু D। মানে প্রত্যেকটা প্লেট আইডেন্টিক্যাল আর সেপারেশনগুলো কিন্তু প্রত্যেকটা প্লেটের মধ্যে সেপারেশন কিন্তু সেম আছে। ঠিক আছে, তোমাকে এখন কি করতে হবে, আমি কি করছি, ধরো এই দুটো প্লেটকে আমি একটা ওয়্যার দিয়ে যোগ করেছি, আর এই দুটো প্লেটকেও আমি একটা ওয়্যার দিয়ে যোগ করেছি। এবারে এই ওয়্যারকে একটা ব্যাটারির সঙ্গে যোগ করেছি, আর এই ওয়্যারের একটা কমন নাম দিয়েছি B, আর এই ওয়্যারের একটা কমন নাম দিয়েছি A। ধরে নাও না A আর B কে একটা ব্যাটারি দিয়ে যোগ করা আছে। তোমাকে বের করতে হবে যে A আর B এর মধ্যে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স ইজ ইকুয়াল টু কত হবে। বলে দেওয়া আছে প্রত্যেকটার এরিয়া হচ্ছে A, আর তাদের মধ্যে সেপারেশন হচ্ছে D। ঠিক আছে, তাহলে দুটো প্লেট মিলে যে ক্যাপাসিটর তৈরি করবে তার ক্যাপাসিটেন্স C ইজ ইকুয়াল টু এপসাইলন 0 A/D হবে, কারণ ধরে নিয়েছি ভেতরের মিডিয়ামে এয়ার রয়েছে। ঠিক আছে, দুটো প্লেটের মিডিয়ামে এয়ার, মানে দুটো প্লেটের মিডিলে এয়ার রয়েছে। তো এই ধরনের অঙ্কগুলো যদি আমাকে ডিল করতে হয় তাহলে কিভাবে ডিল করব, সবথেকে প্রথমে কি করব, আমি প্লেটের নাম্বারিংগুলো আগে করে নেব। এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার, এটা হচ্ছে 3 নাম্বার, এটা হচ্ছে 4 নাম্বার। এবারে দেখো যদি A আর B কে তুমি ইমাজিন করতে পারো, A আর B এর মধ্যে একটা ব্যাটারি যোগ করা আছে, আমি ইমাজিন করতে বলেছি। হ্যাঁ, ইমাজিন করতে পারো A আর B এর সঙ্গে একটা ব্যাটারিকে যোগ করা আছে। তুমি লক্ষ্য করে দেখো 2 আর 3 এই যে প্লেট দুটো রয়েছে তাদের কিন্তু পোটেনশিয়াল সেম, সেটা VB। আর 1 আর 4 যে প্লেট দুটো রয়েছে তাদের কিন্তু পোটেনশিয়াল সেম, যাদের হচ্ছে VA। তাহলে আমি A দিয়ে A লিখলাম, দিয়ে ব্র্যাকেটে 1 আর 4 লিখলাম, 1, 4। সিমিলারলি এখানে B লিখলাম, আর ব্র্যাকেটে 2, 3 লিখলাম। এবারে লক্ষ্য করে দেখো 1 আর 2, এইখান থেকে 1 নিলাম আর এইখান থেকে 2 নিলাম। এইখান থেকে 1 নিলাম, এইখান থেকে 2 নিলাম, তাহলে এইটা আমার টিক হয়ে গেল। 1 মানে A থেকে 1 গেল আর B থেকে 2 গেল। এবার আমি এটার পালা, 2 আর 3 এদের মধ্যে দেখো পোটেনশিয়াল সেম, এইখান থেকেই 2 নেব, এইখান থেকেই 3 নেব, মানে 2 আর 3 এর তো পোটেনশিয়াল সেম, তাহলে এটা তো একটা ক্যাপাসিটরের মতো বিহেভ করবে না, তাহলে ক্রস করে দিলাম। এবারে দেখো এর পালা, 3 আর 4, 3 মানে B থেকে নেওয়া হয়েছে, 3 মানে B থেকে নেওয়া হয়েছে, আর 4 মানে A থেকে নেওয়া হয়েছে, 4 মানে আমার A থেকে নেওয়া হয়েছে। তাহলে এখান থেকে বুঝতে পারলাম এটা হলো তোমার 3, এটা হলো তোমার 4। তাহলে বুঝতে পারছো এটা তো একটা প্যারালাল কম্বিনেশন হিসেবে ট্রিট হচ্ছে, আর প্যারালাল কম্বিনেশনে নেট CA, B বা CAB ইজ ইকুয়াল টু 2C হবে। এটাও C, এটাও C, কেন? কারণ প্লেটগুলো আইডেন্টিক্যাল আর প্লেটের মধ্যে সেপারেশনটা হচ্ছে সেম, তাহলে এটা হবে 2C, আর C এর জায়গায় বসবে 2 এপসাইলন 0 A/D। তাহলে এটাই হয়ে গেল আমার ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স। অঙ্কটা খুব সহজ ছিল, একদম সহজ অঙ্ক ছিল। ঠিক আছে, অঙ্কটা নতুন ধরনের অঙ্ক, তাই জন্য বলে দিলাম। নিটের জন্য কিন্তু বেশ ইম্পর্টেন্ট, নিট জেইর জন্য কিন্তু বেশ ইম্পর্টেন্ট। ঠিক আছে,
বুঝে যদি যাও তাহলে মজায় মজা, করতে বিশাল মজা লাগবে, ঠিক আছে। ওই এইচএস এর থিওরি বোঝার থেকে এগুলো করা কিন্তু দারুণ ইন্টারেস্টিং। নোট ডাউন করো। এবারে দেখো সেম 4টে প্লেট আঁকা আছে, কিন্তু কানেকশনটা আমি এবারে চেঞ্জ করে দেবো। এখন কানেকশন করব 1-এর সঙ্গে 3-এর, এখানে কানেকশন করব 2-এর সঙ্গে 4-এর। এটাকে নাম দিলাম পি, এটাকে নাম দিলাম পি, এটাকে নাম দিলাম কিউ। তোমাকে স্বাভাবিক সি পি কিউ বের করতে হবে, তোমাকে সি পি কিউ ইজ ইকুয়াল টু কত বের করতে হবে। আবার একই জিনিস এখানে লিখবো পি, পি এর সাথে কানেকশন আছে 1-এর আর 3-এর, 1,3। এখানে আছে কিউ, কিউ এর সঙ্গে কানেকশন আছে 2-এর আর 4-এর, 2,4। এখন দেখো না 1 আর 2, এখান থেকে 1 নেব, এখান থেকে 2 নেব, এখান থেকে 1 নেব, এখান থেকে 2 নেব। তাহলে এটা হয়ে গেল। এবারে 2 আর 3 এটা করতে হবে। 2 এখানে আছে, 3 এখানে আছে, তাহলে এখান থেকে 2 নেব আর এখান থেকে 3 নেব, এখান থেকে 2 নেব, এখান থেকে 3 নেব, এটার গল্পও শেষ। এবার আছে 3 আর 4, এখান থেকে 3 নেব আর এখান থেকে 4 নেব, এখান থেকে 3 নেব, এখান থেকে 4 নেব। এবারে বাস 3টার গল্পই শেষ। এবারে আমাকে পি আর কিউ এর মধ্যে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স চাইছে। তাহলে বুঝতে পারছি তো সি পি কিউ ইজ ইকুয়াল টু কত হচ্ছে, 3C হচ্ছে। অ্যান্সার কত আসবে, 3ε0 A/D। গল্প শেষ, বাস কিচ্ছু না। নোট ডাউন করো। এবারে দেখো সেম অঙ্ক, 4টে প্লেট রয়েছে, কনফিগারেশনে চেঞ্জ করিনি। এবারে আমি কি করেছি, কোয়েশ্চেনে বলে দেওয়া আছে পি আর কিউ পয়েন্টকে একটা ব্যাটারির সঙ্গে যোগ করে দিয়েছে। পি আর কিউ পয়েন্টকে একটা ব্যাটারির সঙ্গে যোগ করে দিয়েছে। যে ব্যাটারির ভোল্টেজ হচ্ছে ভি, ঠিক আছে, যে ব্যাটারির ভোল্টেজ হচ্ছে ভি, তোমাকে এখন বের করতে হবে যে প্রত্যেকটা প্লেটে কত করে চার্জ জমেছে। তোমাকে বলে দিয়েছে যে প্রত্যেকটা প্লেট যে ক্যাপাসিটেন্স তৈরি করেছে সেটা হচ্ছে সি, ঠিক আছে। তোমাকে এখন বের করতে হবে প্রত্যেকটা প্লেটে কত পরিমাণ চার্জ জমেছে বা চার্জ ইনডিউসড হয়েছে। সেম জিনিস আমি এইমাত্র দেখলাম, আর আমি সাজিয়ে করছি না, আমি এইমাত্র দেখলাম এই 3টে হচ্ছে প্যারালাল কম্বিনেশনে রয়েছে। এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ। আচ্ছা 1 সেকেন্ড, 1 2 2 3। আচ্ছা 1 সেকেন্ড ধরো, সাজিয়ে কি হবে নিজেরা সাজাও, তোমরা নিজেরা সাজাও, আমি নিজে সাজাচ্ছি। এইমাত্র করলাম তো, আমি মুছে দিয়েছি বলে ভুলে গেছি। আচ্ছা 1 আর 2 এই গল্প শেষ। এবারে 2 আর 3, কিউ এ আছে 2, সরি এটা ছিল পি না, এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ, পি এ আছে 1, দাঁড়াও, পি 1 3, পি এ আছে 1, তারপরে আছে 3, তারপরে আছে 3, এখানে আছে 2, এখানে আছে 2, এখানে আছে 4। বাস সাজিয়ে এটা করলাম, ঠিক আছে। নিজেরা সাজাবে যদি নিজে সাজাতে পারবে, ঠিক আছে। আমি এটা বোঝালাম না, আগে যেহেতু করালাম, আমি পি আর কিউটা ঘুরিয়ে দিয়েছি বলে আমাকে চেঞ্জ করতে হলো। যাই হোক, তোমাকে বের করতে হবে প্রত্যেকটা প্লেটে কত করে চার্জ রয়েছে। কি করে বের করবে, আমরা জানি যেহেতু আইডেন্টিক্যাল প্লেট আর প্রত্যেকটা প্লেটের মধ্যে সেপারেশন ডি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, তাহলে এর ক্যাপাসিটেন্স যদি সি হয় তাহলে এরও ক্যাপাসিটেন্স সি হবে আর এরও ক্যাপাসিটেন্স সি হবে। যেহেতু এদের মধ্যে এদের অ্যাক্রসে ভোল্টেজ ভি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, ভোল্টেজ ভি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, তাহলে এইখানে যে চার্জ জমবে সেটা সিভি, এখানেও সিভি, এখানেও সিভি।
এখন কিউএ হচ্ছে পজিটিভ আছে, কিউএ হচ্ছে পজিটিভ আছে আর পিএ হচ্ছে নেগেটিভ আছে, তাহলে এখানে প্লাস চার্জ জমবে, এখানে মাইনাস, এখানে প্লাস, এখানে মাইনাস, এখানে প্লাস, এখানে মাইনাস। এখন 2 নাম্বার প্লেটে সিভি সিভি কত দেখতে পাচ্ছ, 2 নাম্বার প্লেটে এইখানে প্লাস কিউ, এইখানে প্লাস কিউ, এইখানে প্লাস কিউ, তাহলে 2 নাম্বার যে প্লেট পেলাম সেইখানে প্লাস 2CV চার্জ জমেছে। 4 নাম্বার যে প্লেট পেয়েছি সেখানে CV চার্জ জমেছে, এই যে CV চার্জ জমেছে। 1 নাম্বার যে প্লেট পেয়েছি, 1 নাম্বার যে প্লেট পেয়েছি, 1 নাম্বার যে প্লেট পেয়েছি এখানে মাইনাস CV চার্জ জমেছে। 3 নাম্বার যে প্লেট পেয়েছি এখানে মাইনাস CV, এখানে মাইনাস CV, তাহলে 3 নাম্বার যে প্লেট পেয়েছি এখানে মাইনাস অফ 2CV চার্জ জমেছে। বাস, কত সহজ জিনিস, মাইনাস CV মাইনাস CV মাইনাস 2CV, এই তো গল্প, মানে একদমই সহজ অঙ্ক। ঠিক আছে, নোট ডাউন করো। তাহলে দেখো প্যারালাল প্লেট ক্যাপাসিটর এই যে টপিকটা, এটা কিন্তু উচ্চ মাধ্যমিকের পয়েন্ট অফ ভিউ থেকে আবার যেই নিটের পয়েন্ট অফ ভিউ থেকেও খুব ইম্পর্টেন্ট একটা টপিক ছিল। টপিকটা ভালোই বড়, কিন্তু উচ্চ মাধ্যমিকে তোমাদেরকে ছোট করে পড়ানো হয়, যার জন্য কিন্তু তোমরা যেই নিটের অঙ্ক কিন্তু ডিল করতে পারো না। যত রকমভাবে যতগুলো টাইপ তোমাদের এইখান থেকে আসে, মানে প্যারালাল প্লেট ক্যাপাসিটর থেকে যত টাইপের অঙ্ক আসে, যত রকম টাইপের থিওরি হয়, সব রকম থিওরি মোটামুটি বোঝানোর চেষ্টা করলাম। এতটা যদি ভালো করে পড়ো তাহলেও কিন্তু যেই নিটের অঙ্ক ইজিলি সলভ হয়ে যাবে। এবারে দরকার প্র্যাকটিসের।